আচ্ছা, কাল আমাদের নিট 2024 এর এক্সাম পেপার এসেছিল এবং তোরা সবাই পরীক্ষা দিয়েছিস। তো অনেকে জিজ্ঞেস করছিলিস পেপার কেমন ছিল। তো চল দেখা যাক আমাদের প্রেপমেরের দুর্জয় ব্যাচের মানে আমাদের খুব প্রিয় ছাত্র ঋচিক দাস, ও পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে ওর কি মনে হয়েছে কোয়েশ্চেন পেপার নিয়ে, ওর থেকেই শুনে নি। ঋচিক, তুই আমাকে একটা কথা বল, তুই তো 2022-এরও কোয়েশ্চেন পেপার দেখেছিস, তুই 23-এর কোয়েশ্চেন পেপার দেখেছিস। তোর কি মনে হয় 2023-এর কোয়েশ্চেন পেপারে কি জিনিস আলাদা ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিট মানে নিট 2024-এ কি কি জিনিস আলাদা ছিল? আই থিঙ্ক তোমার 23-এর ক্ষেত্রে ফিজিক্সে তোমার ক্যালকুলেশন বেস ছিল অনেকটাই, পুরোটাই ক্যালকুলেশন বেস ছিল। ফিজিক্স তোমার কনসেপ্ট ডাইরেক্ট ছিল, কিন্তু তোমার 24-এর ক্ষেত্রে ফিজিক্সে তোমার একদম কনসেপ্টগুলো একটুখানি ভাবতে হচ্ছিল, মানে কিছু কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, তো ক্যালকুলেশন বেস একদম ছিল, ফর্মুলা ডাইরেক্ট ছিল, কিন্তু তোমার ক্যালকুলেশন মানে ওই কনসেপ্ট দিয়ে একটু ভাবতে হচ্ছিল, মানে বইটাকে একটু খুঁটিয়ে পড়লে অথবা ব্যাপারটাকে নিয়ে একটু ভালো করে চিন্তা যে করবে সে ভালো করে উত্তর দিতে পারবে ফিজিক্সের জন্য। আর কেমিস্ট্রির জন্য তোমার একদম একদম ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, মানে একটু মানে ঘুরি পেঁচি চিন্তা করার মধ্যে তো কিছুই ছিল না। ইনঅর্গানিকের ক্ষেত্রে তোমার একদম এনসিইআরটি বেসড ছিল, পুরো এনসিইআরটি লাইন মানে এনসিইআরটি তে পড়ে গেছে সে কোশ্চেন গুলো করতে পারবে, পুরো পারবে। আর তোমার যে নতুন পার্টগুলো অ্যাড হয়েছে যেমন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা জানি গ্রুপ অ্যানালিসিস, তারপর এই ক্যাটায়নের দিকে তোমার ডাইরেক্ট কোয়েশ্চেন, মানে আমি যেরকম ভাবে প্রিপেয়ার করে গেছি, মানে ক্যাটায়নিক টেস্ট মানে গ্রুপ 1 এর অ্যানালিসিস, গ্রুপ 2 এর অ্যানালিসিস, ওই রকম কোনো কোয়েশ্চেনই আসেনি। এক্স্যাক্টলি, মানে আমি বায়োতেও দেখলাম তোদের যে অ্যাডেড সিলেবাসটা দেওয়া হয়েছিল, মানে ধর ডেঙ্গু চিকুনগুনিয়া কোথায় আছে, ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে কোনো কোশ্চেন আসেনি, ককরোচ থেকে শুধু একটাই এসেছে, একটা না দুটো। ককরোচ তো আগেও ছিল, ফ্রগ থেকে আসেনি, ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে আসেনি, তোর নিউলি অ্যাডেড যে সোলানেসি ফ্যামিলিজ যেগুলো ছিল মানে অ্যাস্ট্রাডেসিস, পোয়েসিস, এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন আসেনি, সেটাই আমিও দেখলাম। প্রোটিন বায়োসিনথেসিস এত করে বড় বড় করে লিখে অ্যাড করলো, সেখান থেকেও তেমন কোনো কোশ্চেন আসেনি। সো বেসিক্যালি এটাই ব্যাপার, মানে নতুন সিলেবাস এলো বাট সেই সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন্স এলো না, সেটা বায়ো বল, কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কথা বল, সেগুলো থেকে মানে ডাইরেক্ট ওরকম ভাবে এলো না, খুব কম এসেছে। তো এটা খুব আনপ্রেডিক্টেবল, মানে এক্স্যাক্টলি এই যে নতুন কিছু চেঞ্জ হলে এবার একটা এরকম কিছু হবেই, এই ব্যাপারটা নিটে বরাবরই একটু আনপ্রেডিক্টেবল হয়েই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস তোকে যে জিজ্ঞেস করি, যে ওভারঅল আমি বায়োলজির ক্ষেত্রে যদি তোকে জিজ্ঞেস করি, তুই বলি কেমিস্ট্রির ক্ষেত্রে পেপার আগের থেকে ইজি হয়েছে, মানে 2023 নিট পেপারের থেকে 2024 এর নিট পেপারটা তুই বলছিস যে অনেক কেমিস্ট্রি সহজ হয়েছে। এবং তোর সাথে আমি যেমন একটু আগে কথা বলছিলাম, তুই বলছিলিস যে হচ্ছে যে কেউ যদি 150 পেয়ে থাকে সে হয়তো এবছরে সে 160-70 পেয়ে যাবে, এতটাই কেমিস্ট্রিটা সহজ ছিল। তুই বায়োর ক্ষেত্রে এই জিনিসটা এক্স্যাক্টলি কি বলবি? বটনি, জুওলজি মিলিয়ে বলছি আমি। বায়োর ক্ষেত্রে তোমার পুরোপুরি এনসিইআরটি তো সারা জীবনই পড়ে আসলে তো সে ভালো নম্বর তুলবে, একদমই তাই। এবারে তোমার একদম যে খুঁটিয়ে পড়বে, মানে কোয়েশ্চেনগুলো একটু খুঁটিয়ে পড়লে ডাইরেক্ট, যেমন তোমার ওই স্কোয়ামাস এপিথেলিয়ামে যেটা ছিল, সরি কিউবারেল এপিথেলিয়াম, যেমন পিপিসিটির যেটা, ওইগুলো ওই পার্টগুলো মানে কলামনার, তুমি জানো মানে কিউবারেল তুমি জানো কলামনার লেখা আছে, ওই মানে কোয়েশ্চেনটা একটু খুঁটিয়ে দেখতে হবে, একটু ওই আর কি টুইস্ট মারা আছে ওর মধ্যে, সেই কোয়েশ্চেনগুলো এসেছিল। তো বায়োলজির ক্ষেত্রে ওভারঅল কি বলবি, মানে 2023-এ যে ছেলেটা ধর বায়োলজিতে 350 পাচ্ছিল বা 340 পাচ্ছিল বা 300 পাচ্ছিল, হোয়াটএভার, মানে সে কতটা বেশি এবছর মানে মার্কস বেশি পেতে পারে? তোর কি মনে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, তোর কি মনে হচ্ছে? অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হচ্ছে তোমার এনসিইআরটি যদি এক বছর কেউ ভালো করে পড়ে, সে বছর মোটামুটি ওরকম 350-360 তুলতেই পারে, 350-360। ওই সময় মানে এক্সাম মাইন্ডসেটটা তোমার ম্যাটার করে, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি, যে তুমি ওই সময় কিরকম চিন্তা করবে, মানে সেটা তো ডিপেন্ড করবে। এবার তোমার পেপার কি লেন্দি লেগেছিল ওভারঅল এবছর, এই বছরে 2024 এর নিট পেপার? আমার জুলজি পেপারটা একটু লেন্দি লেগেছিল, জুলজি পেপারটা অনেকগুলো ম্যাচ দা কলাম ছিল, অনেক ম্যাচ দা কলাম, অনেক স্টেটমেন্ট বেস ছিল। একটা জিনিস দেখেছি এবার ম্যাচ দা কলামের মধ্যেও কিন্তু মানে মানে জেনারেলি কি হয় যখন ম্যাচ দা কলাম করে, যেটা মোস্ট ডিফিকাল্ট মানে স্টেট ম্যাচিং আছে সেটা ডিসাইসিভ বানিয়ে দেয়, বাট এবার কিন্তু সিম্পল গুলোই ডিসাইসিভ হচ্ছিল, মানে মানে তোর ধর একটা A3 ম্যাচ করে গেল এবং সেই এর সাথে A3টা ম্যাচ করলো, সেটা তো খুব সিম্পল একটা স্টেটমেন্ট, তার বেসিসে পুরো কোশ্চেন সঠিক করা যাচ্ছে, তো এই জন্য কিন্তু আলটিমেটলি আর ডিফিকাল্ট হলো না, আলটিমেটলি আবার সিম্পল হয়ে গেল। সো উই ক্যান সে লেন্দি বাট কান্ট সে ডিফিকাল্ট, মানে একটা অপশন দেখলেই বাকিগুলো হয়ে যায়, যেটা আগের বছর কিন্তু প্রবলেম ছিল, যেটা হচ্ছে কোনো কোনো সময় ডিফিকাল্ট ছিল, মানে ইজি গুলো দিয়ে ম্যাচিং হচ্ছিল না, ডিফিকাল্ট গুলো ডিসাইসিভ হচ্ছিল, মানে কমন ছিল দুটো কোশ্চেনের মধ্যে আর একটা দিয়ে ম্যাচ করতে হচ্ছিল। এক্স্যাক্টলি, এবারে একটা ম্যাচ করলেই দুটো অপশনে কমন ছিল, 3 নম্বর অপশনে গিয়ে হয়তো আনম্যাচ হচ্ছে, আর ওটাই ডিসাইসিভ, ওটাই ডিফিকাল্ট, ওটাই তুই বুঝতে পারছিস না ডান দিক বাদিক ম্যাচ করছে কিনা। যাক, তাহলে 24-এর ক্ষেত্রে দেখলাম বায়ো পেপার ইজি, আর কেমিস্ট্রি তুই বলছিস অনেক বেশি ইজি, আমার ক্ষেত্রে অনেক বেশি ইজি লেগেছে, অনেক বেশি ইজি লেগেছে। ওভারঅল মানে তুই কি এক্সপেক্ট করছিস যে কাট অফটা কি রকম ভাবে বাড়তে পারে? মানে আগের বছর 589 এর লাস্ট গভর্নমেন্ট সিট দেওয়া গেছে, এবার 600 বা 605 এরকম উঠতে পারে। তোর এক্সপেকটেশন হচ্ছে যে আরো 10 নম্বর, যেরকম হচ্ছে ট্রেন্ডও তাই চলছে। 2000 আমি যদি 22-এও দেখি, 22-এর মোটামুটি লাস্ট গভর্নমেন্ট সিট গিয়েছিল ওই
579 হ্যাঁ 579 এরকম একটা 589 ওরকম 5 না 2022 22 হ্যাঁ 23 হচ্ছে আগে 589 হ্যাঁ 23 হচ্ছে 589 হলো, আর এই বছর আমরা এক্সপেক্ট করছি 599 বা হ্যাঁ 600 অ্যারাউন্ড একটা কাট অফ স্কোর আমরা এক্সপেক্ট করছি। এবার তোর পালা, তুই বল তোর কিরকম স্কোর এক্সপেক্ট করছিস? আই থিঙ্ক আমার 650 এর কাছাকাছি আসবে আই থিঙ্ক। আমার কাছে কিন্তু খবর আছে তুই 650 মানে 660 এর কাছাকাছি, মানে ওটাও ক্রস করতে পারে তোর। এখনো তো নম্বর বেরোয় না যে কিছু বলতে পারছি না, বাট তুই আশা করছিস না আশা 650 এর করছি, কাছাকাছি তুই নাম্বার পাবি। আচ্ছা, আর একটা জিনিস আমি তোকে জিজ্ঞেস করবো, এই যে ধর যখন প্রিপারেশন নিয়েছিস, তুই আমাদের খুব ফেভারিট স্টুডেন্ট ছিলিস, আমাদের মানে তোদের অনেক ব্যাচে অনেকেই আছে খুব ফেভারিট আমাদের, তাদের প্রত্যেককে আমরা খুব 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 মানে ভালোবাসি। তো তার মধ্যে তোকে আমি এই কথাটা জিজ্ঞেস করছি যে তুই মানে প্রেপমেড এ পড়ার আগে তুই কোথাও আগে কোনো ইনস্টিটিউটে পড়তিস? আচ্ছা, তো তোর কি ডিফারেন্ট মনে হয়েছে, মানে অন্য ইনস্টিটিউটের সাথে প্রেপমেডকে কোন কোন জায়গায় ডিফারেন্ট মনে হয়েছে, খুব অনেস্টলি বল। আমার সব থেকে বড় পয়েন্টটা ডিফারেন্স মনে হচ্ছে তোমার কেয়ার টেকিংটা। আচ্ছা, সিটিসি হোক তোমার, তার সিটিসি মানে কে টিম ক্যাপ্টেন? কেয়ার টিমস ক্যাপ্টেন, মানে আমার যেমন অর্পণ স্যার ছিল, অভিষেক স্যার ছিল, দুজন ছিল। আচ্ছা, এবারে ওরা আগের অর্পণ দিন স্যার অভিষেক স্যার কোন মেডিকেল কলেজে? তোমার বর্ধমান মেডিকেল বর্ধমান মেডিকেল কলেজে, মানে তারা বর্ধমান মেডিকেল কলেজে যখন পড়ছে তোকে তারা সিটিসি হ্যাঁ। হিসেবে তোকে গাইড করতো, পড়াতো নাকি তোদের তোকে আমাকে পড়াতো, আমাকে মেন্টাল সেটে মানে মানে আমাকে মাথাটা মানসিকভাবে? কিভাবে ঠান্ডা রাখবো সেগুলো পরীক্ষার সময়, কিভাবে কোয়েশ্চেন গুলোকে নিয়ে হ্যান্ডেল করবো, মানে একটা কোয়েশ্চেন পারলাম না ওটাকে জাম্প করে পরেরটায় যাবো, তারপর ফিরে এসে শেষ হয়ে গেলে আবার ওই কোয়েশ্চেনটাকে আবার ঘুরে দেখবো টাইম থাকলে। এই টিপস গুলো কিভাবে কোন কোয়েশ্চেনটা আগে অ্যাটেন্ড করবো, কোনটা পরে করবো, কোনটাকে আগে দেখবো, কোন অপশনটা, এইগুলো পুরো আমাকে শিখিয়ে দিয়েছিল। আর তোর এমনি ওভারঅল পেপারে যে কোর্স কন্টেন্ট, মানে যেটা আমরা ক্লাসরুমে পড়াতাম, সেই জায়গাটা মানে বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ফ্যাকাল্টিস ছিল যারা তখন পড়িয়েছে, সেখানে অন্য ইনস্টিটিউটের সাথে তোর কি ডিফারেন্স মনে হয়েছে? আমার মনে হয়েছে তোমার কনসেপ্ট আমাদের খুব ভালোভাবে রেডি করানো ছিল। আচ্ছা, মানে মানে কন্টেন্ট হোক, তারপর টিপস হোক, মানে এমসিকিউ করার সময় যেটা টিপস দরকার লাগে, একটা এমসিকিউ তাড়াতাড়ি সলভ করার জন্য কত তাড়াতাড়ি সলভ করতে হবে, মেনলি ফিজিক্সের শর্ট ট্রিক্স পরীক্ষার সময় যেগুলো খুব কাজে আসে, কনসেপ্ট দিয়ে হয় না। ট্রু। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিকের একটা রিয়েজেন্ট কোন কোন জায়গায় গিয়ে অ্যাকশন করবে একটা রিয়েজেন্ট, তারপর ইনঅর্গানিকের ক্ষেত্রে পিরিয়ডিক প্রপার্টিস গুলো, আর বায়োলজির ক্ষেত্রে তো পুরোটাই তো তোমার ইনফরমেশন বেসড, কিভাবে নেমোনিক্স গুলো মনে রাখতে পারবো, যেমন তোমার ডিকম্পোজিশনের জন্য পেন্ড তুমি শিখিয়েছিলে, প্রোডাক্টিভিটি, এনার্জি সাইকেল, ইকোসিস্টেমের চারটে ডিকম্পোজিশনের জন্য ফার্স্ট ল্যাম্প কটিং ম্যাড, ফার্স্ট লাভ কটিং ম্যান, হ্যাঁ ডিকম্পোজিশন, আর ইকোসিস্টেমের জন্য চারটে পেন্ড। এবার ওগুলো মানে পরীক্ষার সময় পরপর যেগুলো মাথায় ভাসবে, যাতে করে অপশনটা ফাট করে মার্ক করতে করে মাথায় চলে আসে, সেইগুলো সেরকম গুলো আমার খুব সুবিধা হয়েছে। ওকে ওকে ওকে, নাইস। আর আমাদের মানে ধর এই যে প্রেপ, মানে যখন তুই পরীক্ষা দিতিস, পরীক্ষা দেওয়ার সময় আমাদের এক্সাম সিস্টেমটা দেখেছিস একটু আলাদা বাকিদের থেকে, তো মানে তোরও কি মনে হয় সেটা আলাদা, এবং হলে কোন কোন জায়গায় মনে হয়? আমার মনে হয়েছে যে আমাদের এক্সপিরিয়েন্স করানো হয়েছে যে কোয়েশ্চেন যদি শক্ত হয় তুমি কিভাবে ট্যাকেল করবে। রাইট রাইট। তুই প্রেপমেন্টের এক্সামগুলোতে কিরকম পেতিস স্কোর? আমি 600 কখনো টাচ করি না, আমি 550 কি 560 এরকম নম্বর মানে পেতাম ম্যাক্সিমাম পেতিস, সেটা তোর ফাইনাল নিটে প্রায় 100 নম্বর 100 নম্বর বেড়েছে, 100 নম্বর ফাইনাল নিটে প্রায় ওরকম কাছাকাছি ভেরি গুড, বেড়েছে। মানে ভেরি গুড অ্যাচিভমেন্ট এটা ডেফিনেটলি। এটা মানে তুই যথেষ্ট জিনিসটা প্রতি স্টিক করেছিলিস বলে এতটা, মানে এই 100 নম্বর ট্রানজিশন আমরা আগের বছর যখন দেখেছিলাম, আমি 2023 যখন ইন্টারভিউ নিচ্ছিলাম তখনও দেখেছিলাম যে যারা ইভেন প্রেপমেন্টে 450 পাচ্ছিল তারাও ফাইনাল নিটে গিয়ে কিন্তু 600 পাচ্ছে, তো মানে 150 নম্বর ট্রানজিশনও হচ্ছে, তুই তো এবছর 100 নম্বর ট্রানজিশনও করে দিয়েছিস, অ্যান্ড ভেরি গুড থিং এটা আর কি। আর কোথায় কোথায় মানে তোর প্রেপমেন্টের যে এক্সাম সিস্টেমে তোর কি মনে হয় যে প্রেপমেন্টের এক্সাম সিস্টেম কোথায় আলাদা, মানে যেটা বলছিলাম আলোচনাটা চলছিল? কোয়েশ্চেন প্যাটার্ন, তোমার কোয়েশ্চেন শুধুমাত্র মানে যে নিটে সোজা আসে, আমরা জানি নিটে কম্পারেটিভলি মকে যা হয় সোজা, ওই মাইন্ডসেটটি যে পরীক্ষা দিতে যাবো যে আমার নিটে সোজা আসবে, সবসময় সোজা আসবে, সেটা তো এবারে হলো না। সেটা তো ফিজিক্স দেখে আমি বুঝতে পারলাম যেটা এবারে হলো না। এবার এই প্রেপমেন্টের পরীক্ষা দিয়ে আমার সুবিধা হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে মেনলি, যে আমি শক্ত কোয়েশ্চেন গুলো ভালো করে অ্যাটেন্ড করতে পেরেছি, মানে কোয়েশ্চেন দেখে ভেঙে পড়লাম না, এটা বড় কোয়েশ্চেন দেখলাম সেটাকে কিভাবে ট্যাকেল করব, আমি মাথা ঠান্ডা রেখে ট্যাকেল করব, একটুখানি সময় নিয়ে চিন্তা করব, এইগুলো আমার মানে এই যে মানসিক মানে পরিস্থিতিগুলো, এই মক টেস্ট গুলো নিয়ে আমার সুবিধা হয়েছে। আর আমাদের অফলাইন এক্সামস এর সময় তোরা কি এক্সট্রা কোনো বেনিফিট পেয়েছিস? হ্যাঁ, তোমার একদম নিট স্টাইলের পরীক্ষা, মানে একদম অ্যালটেড রোল নাম্বার, অ্যালটেড সিট বেঞ্চ, তারপর একদম ঠিক টাইমে ওই সময় পরীক্ষা শুরু হওয়া, ইনভিজিলেশন, সব থেকে বড় কথা টাইমে না ঢুকতে পারলে পরীক্ষা দেওয়া যাবে না। আমার যেটা হয়েছিল প্রথমবারের ক্ষেত্রে, তাও অনেক কিছু করে আমি পরীক্ষা দিতে পেরেছিলাম, কিন্তু আমার দেরি হয়েছিল পরীক্ষায় ঢুকতে। মানে প্রেপমেন্টের মক এক্সামস এর সময় আমরা তোদেরকে প্রথম পরীক্ষায় আমার এটা হয়েছিল, তোকেই পরীক্ষা দিতে দিয়েছিলাম না আমরা, প্রথম পরীক্ষা দিয়ে আমার এটা হয়েছিল, ঢুকতে দেরি হয়েছিল, আমার প্রায় 15 মিনিট দেরি হয়েছিল ঢুকতে। আর প্রথমে তুই জানতিস ঢুকতে দেওয়া হবে না, হ্যাঁ,
মানে ওই যে ভয়টা তোর মধ্যে ভয়টা। তৈরি হলো সেটা টু সাম এক্সটেন্ট তোকে সবসময় সিরিয়াস এবার নিটের ক্ষেত্রে এটা হবে না, স্বাভাবিক ব্যাপার, এই একবার ভুল করে পরে আবার তোর ভুলটা হবে। ফ্রিস্কিং ইনভিজিলেশনস এই প্রত্যেকটা জিনিস। আচ্ছা তো ওভারঅল আমি তোকে এটাই জিজ্ঞেস করবো যে নেক্সট আরেকটাই আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে এবার তুই নিটের পরীক্ষা দিবি, তুই প্রেপমেন্ট কেন ডিফারেন্ট এটাও মানে তুই বললি, তোকে জাস্ট জিজ্ঞেস করবো যে তোর কি মনে হয় যে আপকামিং যে টাইম আসছে, মানে ধর 2023 এরপরে 2024-এ পরীক্ষা হলো, 2025-এ তোর যে জুনিয়র্স থাকবে মানে তাদের যে মানে কিরকম কিরকম কোয়েশ্চেন, কি ধরনের কোন কোন জায়গা তোর মনে হয় যে প্রথম থেকেই ঠিক করে পড়া উচিত? কারণ প্রত্যেকটা জুনিয়র কিন্তু এটা শুনতে চাইছে তোর থেকে। ধর মানে দেখ আমরা জীবনে সাকসেসফুল হোক বা ফেলিয়ার হোক একটা জিনিস তো করতেই পারি, কাউকে গাইড। তো সেই জায়গাটাই তুই কি বলবি যে হচ্ছে যে মানে 2025-এর স্টুডেন্টদের জন্য যাতে শুরু থেকেই ওদের পড়াশোনাটা ভালো থাকে, শক্ত মজবুত থাকে ভিতটা, স্ট্রেসটা কম আসে, যতটা স্ট্রেস আসার কথা সেটা তো আসবে, কিছু করার নেই, কিন্তু আনডিউ মানে আনওয়ান্টেড স্ট্রেস যেগুলো হয় কারণ শুধু পড়ার পদ্ধতি ভুলের জন্য, ব্যাকলগ জমে যাওয়ার জন্য যে ভুলগুলো হয় সেটা যাতে না হয় তার জন্য তুই এক্স্যাক্টলি যদি বলি 3টে টিপস বলতে, সেই 3টে টিপস তুই কি বলবি? বা 2টো টিপস বলতে বলতে তুই কি বলবি যে যাতে করে এই মানে আনওয়ান্টেড এই ব্যাকলগস এন্ড সেখান থেকে যে স্ট্রেসটা, বা অনেক সময় আমরা নিজেরাই ফাঁকি মারতে 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 আমাদের মধ্যে একটা ভয় ভীতি একটা গিল্ট তৈরি হয়, সেই গিল্ট থেকে যে আমরা স্ট্রেস তৈরি হয়। তো এই জায়গাটাকে তুই খুব শর্টে আমি চাইছি তুই 2টো বা 3টে পয়েন্টের মাধ্যমে বল, 3টে মানে অ্যাডভাইস টু ইউর জুনিয়র্স, ওরা সবাই শুনতে চাই তোর থেকে। আমি সবার থেকে আগে বলবো যে যেদিনকে যেটা পড়ানো হচ্ছে, আমি বলবো যে আগে টাইম টেবিলটাকে এমন ভাবে সেট করে যে যেদিনকে যেটা পড়ানো হচ্ছে সেটা যেন আমার উঠে যায়, তার সাথে আমি যেন আমার সেলফ স্টাডি করতে পারি, মানে ক্লাসের সাথে আমি এগিয়ে থাকলাম, আবার ক্লাসে যেটা পড়ানো হলো সেটাও যেন আমি রিভিশন মারতে পারি। দুটোই ম্যানেজ করতে হবে। তাহলে কি আমার পুরো বছরের শেষ মুহূর্তে এসে আমার মনে হবে না যে এবার সারা বছর পড়লাম না, আমি এক মাসে ছুটিয়ে পড়বো, সেটা করে তো হবে না। সেটা করে হয় না, কোনোভাবেই হয় না, যদি সে খুব পড়ুয়া স্টুডেন্ট না হয়। আবার খুব কম হয়, আমি মানছি খুব কম হয় যারা এক মাসে পড়লো 100 নম্বর বাড়ি চলে গেল, কিন্তু সেটা পার্সেন্টেজ খুব কম। ওটা নর্মাল প্রসেসটাও নর্মাল নয় খুব একটা, ওটা কাইন্ড অফ। আচ্ছা একটা জিনিস জাস্ট বলবো লাস্টে, অনেক সময় দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মাল্টিপল ইনস্টিটিউশনকে ফলো করা, যেমন ইনফ্যাক্ট আমি প্রেপেও অনেকবার দেখেছি যে হচ্ছে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে হয়তো কেমিস্ট্রি বায়োলজি করছে, ফিজিক্স হয়তো করছে না, বা ফিজিক্স কেমিস্ট্রি করছে বায়োলজি করছে না, সেটা হয়তো অন্য কোনো একটা ইনস্টিটিউটে করছে। এই যে সিস্টেম ব্রেকিং হ্যাবিটটা, মানে একটা আমি একটা সিস্টেমে হাফ পড়ছি আর একটা সিস্টেম থেকে হাফ পড়ছি, তো দুটো সিস্টেমকে প্যারালালি নিয়ে র্যাঙ্ক করাটা বেশি ইজি মনে হয় তোর, নাকি মনে হয় যে একটা সিস্টেমে প্রপারলি ফোকাস করে প্রপারলি পড়াশোনা করাটা বেটার বলবি? আমার মনে হয় একটা সিস্টেমের উপর পুরোটাই মানে ডিপেন্ড করাটাই পুরোটা অনেকটাই বেটার, কারণ অনেকগুলো সিস্টেম থাকলে তোমার ডিস্ট্রাকশন, কারণ এরটাও তুমি পুরোপুরি শুনছো না, ওরটাও তুমি পুরোপুরি শুনছো না। এক্স্যাক্টলি সেটা একদমই আমারও সেটাই মনে হয় যে একটা আর অনেক ক্ষেত্রে অনেক পেরেন্টসরাও বলে আর স্টুডেন্টরাও বলে যে স্যার কোনো একটা সিস্টেম ফলো করতে আমার অসুবিধা হচ্ছে, এবং তারপরে তারা বলে যে হচ্ছে যে হোয়াটস নেক্সট, মানে তার কি করা উচিত। এটা আবার অনেক রকম কেসই আমি দেখেছি, এরকমও দেখেছি যে বাচ্চাটা নিজেই হয়তো পড়ছে না বলে ব্যাকলগ হচ্ছে, সে যে সিস্টেমে যা ওর প্রবলেমই থাকবে। আবার এরকমও দেখেছি যে হচ্ছে যে সত্যি সিস্টেমটা নিজের মধ্যেই প্রবলেম আছে, তার জন্য হয়তো যে বাচ্চাটাকে সিস্টেম সুইচ করা দরকার। তো এই ক্ষেত্রে তুই কি কোনো প্যারামিটার বলে দিতে পারবি যে মানে কোন ভিত্তিতে একটা স্টুডেন্ট সিলেক্ট করবে যে কোন ইনস্টিটিউটটা সে পড়বে আর কোন ইনস্টিটিউটটাই সে পড়বে না? মানে সিলেবাস কমপ্লিশন প্রপার টাইম, তখন তোদেরকে যখন আগে জিজ্ঞেস করেছিলাম তুই সিলেবাস কমপ্লিশন এগুলো বলেছিলিস, তো এই মানে এখনো যদি তোকে যদি বলে কোনো জুনিয়র জিজ্ঞেস করে যে কোন ভিত্তিতে মানে কি বেসিসে কোন ইনস্টিটিউট চুজ করবে, তুই কি বলবি? আমি বলবো যে এমন একটা ইনস্টিটিউশন চুজ করতে যেখানে তোমার একদম এনসিইআরটি বেসড পড়ানো হয়, কারণ তোমার পুরো নিটটাই এনসিইআরটি বেসড। হ্যাঁ, ফিজিক্সে মাঝে মাঝে একটুখানি বাইরের প্রশ্ন দেয় অঙ্কগুলো, কিন্তু কেমিস্ট্রি বায়োলজি পুরোটাই এনসিইআরটি বেসড। আর তোমার সব থেকে আমি বলবো নিজে যে প্রসেসটা চলছে সেটাকে পুরোপুরি ফেথফুলি ফলো করতে। রাইট প্রসেসকে পুরোপুরি ফেথফুলি না ফলো করলে তোমার ডিস্ট্রাকশন আসবে। রাইট, তখনই মনে হবে ওটা ভালো, ওটা ভালো, ওর কাছে ভালো নোটস আছে একটা, ওই ইনস্টিটিউট একটা ওটা ভালো আছে। এটা বরাবরই আমি যেটা বলি, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের রিসোর্সের উপর বিশ্বাস রাখতে হবে। আর তুই তো অলরেডি সার্টিফাই করেই দিলি প্রেপারেটরি রিসার্চ নিয়ে। আর ইনস্টিটিউট ভ্যারি করবে যে তোমার এই ম্যাটেরিয়াল ইনস্টিটিউটের এক, ওই ম্যাটেরিয়ালের আলাদা, আলটিমেটলি পেপার তো একটাই হবে, আর এনসিইআরটি বেসডই হবে আলটিমেটলি একটা। তো একটা বই যখন আছে ওটাকে কেন পড়বো না? রাইট একদমই ঠিক। সো ফাইনালি আবার আমাদের আলোচনা মোটামুটি শেষের দিকে চলে এলো। সো নিট 2024 এর পেপার কেমন ছিল এবং সেই পেপারটা কিভাবে আমাদের রিচিক অ্যাটেন্ড করেছে সেটা আমরা শুনলাম। আর আপকামিং জেনারেশন যারা আছিস, যারা 2025 এক্সামস দিবি, তারাও কি টিপস ফলো করবি সেটা রিচিক তোদেরকে ভালো করে জানালো। আমরা রিচিকের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিচিক তোর ফাইনাল রেজাল্টের জন্য। থ্যাংক ইউ। আর আমরা চাই যে তুই আরো জুনিয়র্সদেরকে ইন্সপায়ার কর আপকামিং ডেজে, যাতে ওরা আরো ভালো রেজাল্ট করে।
তারপর আবার তো দেখা হচ্ছে র্যাঙ্কার সেশনের সময়। ঠিক আছে, আজকে এখানে ফিনিশ করছি। টাটা এভরিওয়ান। বাই।